হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস ম্যানেজমেন্ট কোর্সের মডিউল 1 নিয়ে কথা বলবো। মডিউল 1 এ যা আছে সেটা হলো এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস ওভারভিউ, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস মডেল অ্যান্ড প্ল্যানিং, ফ্লো চার্ট এবং অ্যানালাইসিস। তো এই মডিউলে যা পাচ্ছেন সেটা হলো ইন্ট্রোডাকশন টু এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস, কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস শুরু করতে হবে, অপরচুনিটিজ ইন এক্সপোর্ট, অপরচুনিটিজ ইন ইম্পোর্ট, হোয়াই এক্সপোর্ট, কেন এক্সপোর্ট করবেন, হোয়াই ইম্পোর্ট, কেন ইম্পোর্ট করতে যাচ্ছেন, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস সিনারিও, বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস সিনারিওটা কি সেটা আমরা দেখব। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস মডেল, এই মডেলে ফিট করে আমরা বিজনেসটা শুরু করব। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস মডেল সম্বন্ধে আমরা আলোচনা করব। তাছাড়া আমরা কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে গেলে উই হ্যাভ টু হ্যাভ দ্য রাইট প্ল্যানিং, সেই ক্ষেত্রে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস প্ল্যানিং, একটা প্ল্যানিং মডেল নিয়ে আলোচনা করব। সেই প্ল্যানিং মডেল নিয়ে যদি আমরা বিজনেসটা শুরু করি তাহলে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসটা খুব সুন্দর হবে। তাছাড়া আমরা এক্সপোর্ট ফ্লো চার্ট দেখাবো, কিভাবে এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশ থেকে, কিভাবে বিদেশে মালামাল যাচ্ছে। ইম্পোর্ট ফ্লো চার্টটা দেখাবো, কিভাবে বিদেশ থেকে আমাদের মালামাল বাংলাদেশে আসছে। তো এই ব্যাপারগুলো নিয়ে মডিউল 1 এ আলোচনা থাকছে। তো যেটা বলছিলাম সেটা হলো ইন্ট্রোডাকশন টু এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস। যদি আপনার নতুন কোনো মার্কেটে আপনার প্রোডাক্ট বা সার্ভিস এক্সপোর্ট করতে চান অথবা বিদেশ থেকে কিছু নিয়ে আসতে চান, সেই ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস ইজ দ্য রাইট চয়েস। এক্সপোর্টের মাধ্যমে কি করতে পারেন, আপনি আপনার সেলকে ইনক্রিজ করতে পারেন দেশের বাইরে, এবং ইনক্রিজ করে সেটা সেখান থেকে বিদেশ থেকে আমরা ফরেন এক্সচেঞ্জ আমরা নিয়ে আসতে পারি। এবং এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস এটা একটা খুব রিওয়ার্ডিং বিজনেস, খুব ডেলিকেট বিজনেস। সো এই বিজনেস করতে গেলে আপনাকে কিছু আপনার এক্সপিরিয়েন্স দরকার, কিছু লার্নিং দরকার, রাইটলি বিজনেস করতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য রাইট প্ল্যানিং। সো আপনি যদি কখনো এক্সপোর্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ওই দেশ সম্বন্ধে ভালোভাবে জানতে হবে। তাছাড়া কিছু যদি ইম্পোর্ট করতে চান, সেই কান্ট্রি সম্বন্ধেও আপনাকে ভালোভাবে জানতে হবে, এবং সেই দেশের সাপ্লায়ার সম্বন্ধে আপনাকে ভালোভাবে জানতে হবে। Nowadays, export-import business is a very big business in the world, and also it is a very prestigious business. তাছাড়া এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস আমি আগেই বলেছি যে ইট ইজ ওয়ান অফ দ্য হট ইন্ডাস্ট্রিজ ইন দ্য নিউ মিলেনিয়াম। এবং এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস আপনাকে রিওয়ার্ড এনে দেবে, আপনাকে প্রফিট এনে দেবে, এবং আপনার পার্সোনাল স্যাটিসফ্যাকশন। এবং এটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস, বিদেশের সাথে ব্যবসা হচ্ছে, বিদেশে এক্সপোর্ট করছেন, বিদেশ থেকে মালামাল নিয়ে আসছেন, হ্যাঁ, ভেরি এক্সাইটিং। তো এটা আপনাকে প্রেস্টিজ ক্রিয়েট করছে, ভেরি ডেলিকেট বিজনেস। সো ইন অর্ডার টু ফ্যামিলিয়ারাইজ দিস ম্যাটার্স, আমরা যে ট্রেনিং কোর্সটা অ্যারেঞ্জ করেছি বাই লিড একাডেমি, আশা করি এই কোর্সটা কমপ্লিট করলে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস সম্বন্ধে ডিটেল জেনে যাবেন। তাছাড়া এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে গেলে যে কি কি অপরচুনিটিস আছে, অপরচুনিটিসগুলো হলো আপনার ইকোনমিক্যাল গ্রোথ, আপনার যেরকম পার্সোনাল গ্রোথ হবে দেশেরও গ্রোথ হবে, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, লোকজন কাজ করবে, পারচেজিং পাওয়ার বাড়বে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে। এটা ইন্ডিভিজুয়াল লেভেল থেকে শুরু করে আপনার ন্যাশনাল লেভেল পর্যন্ত সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, এবং ওয়ার্ল্ড রিকগনিশন আসবে। ওয়ার্ল্ড রিকগনিশন, আমরা এক্সপোর্ট করছি, ইম্পোর্ট করছি, এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে। এবং কি হচ্ছে, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের দেশ একটা এমার্জিং কান্ট্রি হিসাবে ডেভেলপ করছে, এবং আমাদের দেশ এই এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের মাধ্যমে আন্ডার ডেভেলপ কান্ট্রি থেকে ডেভেলপড কান্ট্রিতে রূপান্তরিত হচ্ছে, এবং সেটা আমরাই করছি। তাছাড়া এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে আর কি কি অপরচুনিটিস আছে, অপরচুনিটিসগুলো, আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে কেরিয়ার শুরু করতে চান বা বিজনেস করতে চান, আপনি নিজে বিজনেস করতে পারেন, অথবা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস এটা আপনি হয়তো কোনো অর্গানাইজেশনে চাকরি করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার অনেক অপরচুনিটিস আছে। যদি আপনি ব্যবসা শুরু করতে চান, সেটা করতে পারেন, ইউ ক্যান স্টার্ট ইউর ওন বিজনেস। আপনি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস সেক্টরে একজন কনসালটেন্ট হতে পারেন। তাছাড়া
ই কমার্স প্ল্যাটফর্মে আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারেন। আর যদি আপনি যেটা বলছিলাম যে আপনি হয়তো জব করতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্ট ফার্ম দিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এবং এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস শুধু প্রোডাক্ট নিয়েই কাজ না, সেই ক্ষেত্রে আরও অনেকগুলো ফরম্যাটে আপনি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে পারেন। সেটা হলো যে আপনি ডাইরেক্ট এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস না করে আপনি একটা শিপিং লাইন্স করতে পারেন, সেই শিপিং লাইন্সের মাধ্যমে এক্সপোর্ট ইম্পোর্ট হবে। এয়ারলাইন্সের এজেন্ট হতে পারেন, আপনি কাস্টম ক্লিয়ারিং এজেন্ট হতে পারেন এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস সেক্টরে। আপনি ফ্রেট ফরওয়ার্ডিং ব্যবসা করতে পারেন, পোর্টে কাজ করতে পারেন, তাছাড়া আপনি ব্যাংকগুলোর সাথে আপনি কাজ করতে পারেন। তো এইভাবে বিভিন্নভাবে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস সেক্টরে আপনার বিভিন্ন ধরনের অপরচুনিটিস আছে। আপনি কেন এক্সপোর্ট করতে যাবেন? এক্সপোর্ট করলে হলো কি, এক্সপোর্ট মানে হচ্ছে আপনি বিদেশে মালামাল পাঠাচ্ছেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার পেমেন্টটা সিকিউরড মানে আপনাকে পেমেন্ট সিকিউরড করার মেকানিজম জানতে হবে, ঠিক আছে? আপনি বাকিতে মালামাল এক্সপোর্ট করে দিলেন, সেটা কিন্তু পেমেন্টটা সিকিউরড হলো না। তো এই ক্ষেত্রে আমাকে কনফার্ম অর্ডার নিতে হবে এবং পেমেন্টটা সিকিউর করতে হবে, এবং এলসির মাধ্যমে যদি আমরা এক্সপোর্ট করি সেই ক্ষেত্রে আমাদের পেমেন্টটা সেফলি আসবে। তো সেই ক্ষেত্রে সেফটি অফ দ্য পেমেন্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের ট্যাক্স, আমাদের অ্যাজ পার দ্য গভর্নমেন্ট লস আমাদের ট্যাক্সেস কম। গভর্নমেন্ট তাছাড়া অনেক ধরনের ইনসেন্টিভ দিয়ে থাকে। তাছাড়া অনেক ক্ষেত্রে আমাদের যে ফাইন্যান্সিং এর ক্ষেত্রে লোন নিয়ে থাকি, সেই ক্ষেত্রে আমরা লোনের ইন্টারেস্ট রেটটা কম পেয়ে থাকি, এবং এক্সপোর্টের মাধ্যমে একটা রিকগনিশন আসে এবং প্রফিট দেখা যায় আমাদের মোটামুটি ভালো প্রফিট হয়। এক্সপোর্টের মাধ্যমে আমাদের ভালো প্রফিট হয়। তাছাড়া এক্সপোর্ট তো সবাই করতে পারে না, যারা নলেজেবল, যাদের প্রোডাক্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড, মানে কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে তারাই শুধু এক্সপোর্ট করতে পারে। সেই ক্ষেত্রে কম্পিটিশনটা আপনার লেস কম্পিটিশন, এবং হিউজ মার্কেট সারা দুনিয়াটাই আপনার মার্কেট। আপনি যদি এক্সপ্লোর করতে পারেন সারা দুনিয়াতেই আপনি এক্সপোর্ট করতে পারেন। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, এক্সপোর্ট করতে গেলে আপনাকে সারা পৃথিবীর সাথে যদি ব্যবসা করতে হয়, কমিউনিকেশনটা আমাদেরকে ইংলিশে করতে হবে, ঠিক আছে? আপনাকে ইংলিশটা জানতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, এবং সেটা শুধু কথা বলা না, লেখাটাও জানতে হবে, ঠিক আছে? এবং হোয়াট আই সে, ইংলিশ ইজ নট এ ল্যাঙ্গুয়েজ অনলি, আই উড সে ইংলিশ ইজ এ টেকনোলজি। আপনাদের সবাইকে ইংলিশটা ভালোভাবে জানতে হবে। সারা পৃথিবীর সাথে কমিউনিকেশন করতে গেলে আপনাকে ইংলিশে পড়তে জানতে হবে এবং ইংলিশে লিখতে জানতে হবে। তো কথা হলো, আমরা এক্সপোর্ট সম্বন্ধে আলোচনা করলাম, বললাম যে এক্সপোর্টটা কিভাবে এক্সপোর্ট করা যায়, এক্সপোর্ট করলে সেটার অপরচুনিটিস কি। তো এখন হলো শুধু এক্সপোর্ট দিয়েই তো না, অনেক সময় আমরা ইম্পোর্ট করি। ইম্পোর্ট মানে বিদেশ থেকে আমরা কিছু নিয়ে আসছি, ঠিক আছে? যখন দেখা যাচ্ছে আমাদের দেশে কোনো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না, আনঅ্যাভেলেবল, ঠিক আছে? অথবা বিদেশ থেকে ইম্পোর্ট করলে লেসার কস্টে, কম দামে আমরা ইম্পোর্ট করতে পারছি, মানে ওটা কম দামে কিনতে পারছি। ইম্পোর্ট মানে কেনা, বিদেশ থেকে কেনা। তো সেই ক্ষেত্রে আমরা ইম্পোর্ট করে থাকি, এবং ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট এই ইম্পোর্ট এক্সপোর্টকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করে। এটা একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের ডিফারেন্ট রেগুলেশনস ইমপ্লিমেন্ট করে এবং তারা আমাদের এক্সপোর্ট ইম্পোর্টকে কন্ট্রোল করে। তো ইম্পোর্ট নাওয়াডেজ অলসো ভেরি বিগ বিজনেস, ঠিক আছে? আমাদের ইম্পোর্টও কিন্তু এখন একটা বড় ব্যবসা। বাংলাদেশ বেসিক্যালি ইম্পোর্ট বেসড কান্ট্রি। আমরা প্রচুর জিনিস বাইরে থেকে নিয়ে আসছি, আমরা র মেটেরিয়াল নিয়ে আসছি, আমরা মেশিনারিজ নিয়ে আসছি, আমরা কেমিক্যালস নিয়ে আসছি, হাজারো কেমিক্যালস নিয়ে আসছি, ঠিক আছে? এরকম নানান ধরনের, শুধু কোম্পানিগুলো যে ইম্পোর্ট করে তা না, গভর্নমেন্ট লেভেলে ইম্পোর্ট করে। গভর্নমেন্ট লেভেলে আপনার পেট্রোল নিয়ে আসছে, ঠিক আছে? পেট্রোকেমিক্যাল, ক্রুড অয়েল নিয়ে আসছে, চাল নিয়ে আসছে, ডাল নিয়ে আসছে, এরকম অনেক কিছু নিয়ে আসছে, ঠিক আছে? গভর্নমেন্ট লেভেলেও প্রচুর ইম্পোর্ট হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমাদের এই যে এক্সপোর্ট ইম্পোর্ট করতে গেলে সেটা হলো কি, আমাদের জানতে হবে, দিস ইজ ভেরি টেকনিক্যাল ম্যাটার, আমাদের জানতে হবে, বুঝতে হবে, তারপরে আমাদেরকে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে হবে। সেই ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস পলিসিগুলো আমাদেরকে ভালোভাবে রিসার্চ করতে হবে। সেগুলো রিসার্চ করে আমাদের দেশের যে পলিসি আছে, বাইরের যে পলিসি আছে, প্রসিডিওরগুলো আছে, সেগুলো
জানতে হবে। আশা করি এই কোর্স করার পর আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই কোর্স এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস ম্যানেজমেন্ট এই কোর্সটা করার পর দেখবেন আপনাদের টোটাল ব্যাপারটাই ক্লিয়ার হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনারা সাকসেসফুলি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে পারবেন, ছোট আকারে হোক বড় আকারে হোক। এখন আমি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস সিনারিও নিয়ে কথা বলবো, সেটা হলো বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস সিনারিওটা কি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ফার্স্ট আমি এক্সপোর্টের সিনারিওটা নিয়ে একটু কথা বলছি। এখানে আমার কিছু ফিগার আছে যেটা আমি কালেক্ট করেছি আপনার ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক। সারা পৃথিবীতে যতগুলো দেশ আছে সভেরেন কান্ট্রি, সব ডেটা এক্সপোর্ট ইম্পোর্ট এবং টোটাল বিজনেসের সব ডেটা এখানে পাওয়া যাবে, বুঝতে পারছেন? তো বাংলাদেশের ডেটাগুলো এখানে পাওয়া যাবে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2014 এখানে আমাদের হলো $31.2 বিলিয়ন 2014, বাট এটা 2020-তে এসে দাঁড়িয়েছে হলো আপনার $38.78 বিলিয়ন। হ্যাঁ, তো বাড়ছে, কিন্তু এখনো আমাদের ইম্পোর্টটা বেশি। দেশ যত গ্রো করবে ততই আমাদের কি হবে, এক্সপোর্টটা বেড়ে যাবে, ঠিক আছে? এক্সপোর্টটা বেড়ে যাবে। এই হলো বাংলাদেশের এক্সপোর্টের সিনারিও। তো বাংলাদেশ থেকে কি এক্সপোর্ট হচ্ছে? আরএমজি মানে রেডিমেড গার্মেন্টস, এখানে নিটওয়্যার আছে, এখানে ওভেন আছে, ঠিক আছে? এখানে টি শার্ট আছে। হ্যাঁ, বাংলাদেশ থেকে গার্মেন্টস এক্সপোর্ট হচ্ছে, হাজারো ধরনের গার্মেন্টস এক্সপোর্ট হচ্ছে। কোথায় এক্সপোর্ট হচ্ছে? ম্যাক্সিমাম ইউনাইটেড স্টেটস, জার্মানি, ইউনাইটেড কিংডম, স্পেন, ফ্রান্স, হ্যাঁ, এইসব জায়গায় এক্সপোর্ট হচ্ছে আমাদের। তাছাড়া আর কি এক্সপোর্ট হচ্ছে? আমাদের এগ্রিকালচারাল প্রোডাক্ট, হাজারো এগ্রিকালচারাল প্রোডাক্ট, ফ্রোজেন ফুড এক্সপোর্ট হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, fish, seafood, jute goods, leather goods, and many more items. এই আইটেমের লিস্টটা পেতে গেলে আপনাকে কি করতে হবে? একটু যেতে হবে আপনার ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোতে গেলে আপনারা কি আইটেম এখন বাংলাদেশ থেকে এক্সপোর্ট হচ্ছে সেটার লিস্টটা পেয়ে যাবেন, এবং কোন দেশে এক্সপোর্ট হচ্ছে। আপনারা যখন এক্সপোর্টের ব্যাপারে উৎসাহী হবেন, কোনো কিছু জানতে যাবেন, কোন দেশে নতুন অপরচুনিটি আছে, এক্সপোর্ট করা যায়, ঠিক আছে? এইসব ব্যাপারে জানতে গেলে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোতে যোগাযোগ করে সেখান থেকে জেনে নিতে পারবেন, অথবা তাদের ওয়েবসাইটে গিয়েও অনেক ইনফরমেশন আপনারা পেতে পারেন। এখন আমরা ইম্পোর্ট বিজনেস সিনারিওটা নিয়ে কথা বলবো, যে বাংলাদেশের ইম্পোর্ট, যখন আমাদের দেখা যাচ্ছে কি আমাদের দেশে মালামাল পাওয়া যাচ্ছে না, তখন আমরা বিদেশ থেকে মালামাল ইম্পোর্ট করে নিয়ে আসি, অথবা আমাদের দেশে আছে কিন্তু বিদেশ থেকে ইম্পোর্ট করলে কম পড়ে, সেই ক্ষেত্রে আমরা বিদেশ থেকে মালামাল ইম্পোর্ট করে নিয়ে আসি। এই ক্ষেত্রেও আমাদের চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, যেটাকে বলে সংক্ষেপে CCINE, হ্যাঁ, তারা কিছু নিয়ম কানুন বেঁধে দেয়। সেই নিয়ম কানুন অনুযায়ী, এবং আমাদের ইম্পোর্ট পলিসি আছে, সেটা মিনিস্ট্রি অফ কমার্স এটা পাবলিশ করে থাকে। সেই লেটেস্ট পলিসি অনুযায়ী আমাদের ইম্পোর্ট করতে হয়। আবার এক্সপোর্টও আমাদের এক্সপোর্ট পলিসি আছে, সেটাও মিনিস্ট্রি অফ কমার্স পাবলিশ করে থাকে। সেই পলিসি অনুযায়ী আমাদের এক্সপোর্ট করতে হয়। সেই পলিসিগুলো আপনারা ডাউনলোড করে নেবেন এবং সেটা স্টাডি করবেন, রিসার্চ করবেন। পলিসি অনুযায়ী আপনাকে এক্সপোর্ট ইম্পোর্ট করতে হবে। আমাদের ইম্পোর্টের ফিগারটা একটু দেখি। 2014-এ $38.5 বিলিয়ন এবং 2020-তে হলো $57.26 বিলিয়ন, মানে বাড়ছে। আমাদের কিন্তু এখন ইম্পোর্টের ফিগার অনেক বেড়ে গেছে, ঠিক আছে? এক্সপোর্টের চেয়ে ইম্পোর্টটা বেশি। তা আমরা কি ইম্পোর্ট করি? যেটা আগেও কিছু বলেছি, সেটা হলো যে আমরা মেশিনারি, হাজারো ধরনের মেশিনারি, পার্টস, ইকুইপমেন্টস, হাজারো ধরনের কেমিক্যালস, আয়রন, স্টিল, হ্যাঁ, টেক্সটাইল, ফুড স্টাফস, পেট্রোকেমিক্যালস, পেট্রোলিয়াম প্রোডাক্টস, এরকম নানান ধরনের আইটেম আমরা পার্সোনাল লেভেল, মানে কোম্পানি, প্রাইভেট কোম্পানিজগুলো অথবা গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো, গভর্নমেন্ট লেভেলে তারা এগুলো নিয়ে আসে। শুধু আমরা প্রাইভেট কোম্পানিজ যে ইম্পোর্ট করি তা না, গভর্নমেন্টও ইম্পোর্ট করে নিয়ে আসে। আমাদের মেইন ইম্পোর্ট পার্টনার্স দেখা গেছে সেটা হলো যে চায়না থেকে আমাদের বেশি আসে, তারপরে ইন্ডিয়া, তারপর সিঙ্গাপুর, অ্যান্ড রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। ইসরায়েলের সাথে আমরা অ্যাজ পার দ্য এক্সপোর্ট ইম্পোর্ট পলিসি আমরা ইসরায়েলের সাথে কোনো ব্যবসা করতে পারবো না। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বারবার বলছি, আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট পলিসি আপনারা ডাউনলোড করে নেবেন। সেই পলিসি মোতাবেক আপনাকে এক্সপোর্ট ইম্পোর্ট করতে হবে। এখন আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো
এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে গেলে আপনাকে একটা মডেল ফলো করতে হবে, ঠিক আছে? এই মডেলটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের আলোকে সাজানো হয়েছে, ঠিক আছে? সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের আপনি মনে করেন এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস শুরু করবেন, অথবা আপনি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস অপারেট করছেন, ঠিক আছে? অপারেট করছেন, হয়তো চাকরি করছেন, ঠিক আছে? সেখানে আপনার দায়িত্ব হলো এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করা। তো সেই ক্ষেত্রে আপনাকে একটা গোল সেট করতে হবে, আইদার এক্সপোর্ট গোল অথবা ইম্পোর্ট গোল, অথবা বোথ এক্সপোর্ট ইম্পোর্ট বোথ গোল সেট করতে পারেন। আমি হয়তো ইম্পোর্ট করব বা এক্সপোর্ট করব। এই ক্ষেত্রে আমরা দুটো উদাহরণ দিব, সেটা হলো আমরা ইম্পোর্ট একটা টেক্সটাইল মেশিন ইম্পোর্ট করে নিয়ে আসবো, এরকম আমরা একটা গোল সেট করেছি। কোথা থেকে আনবো? সেটা জার্মানি থেকে আনবো, ঠিক আছে? আর এক্সপোর্ট গোল আমাদের এক্সপোর্ট আমরা করব, সেটা হলো আমরা গোল সেট করেছি জার্মানিতে আমরা এক্সপোর্ট করব। সেটা কি আমাদের? সেটা হলো আমরা এখান থেকে টি শার্ট এক্সপোর্ট করব। আমাদের আরএমজি আছে, ঠিক আছে? রেডিমেড গার্মেন্টস আছে, টি শার্ট আছে, টি শার্ট আমরা এক্সপোর্ট করব জার্মানিতে, ঠিক আছে? এই আমরা গোল সেট করেছি। এখন আমরা একটা প্ল্যান করব। এক্সপোর্ট করতে গেলে আমাকে একটা উই হ্যাভ টু হ্যাভ দ্য এক্সপোর্ট প্ল্যান, ঠিক আছে? এক্সপোর্ট করতে গেলে একটা এক্সপোর্ট প্ল্যান, ইম্পোর্ট করতে গেলে আমাকে উই হ্যাভ টু হ্যাভ দ্য ইম্পোর্ট প্ল্যান। আমাদের এই প্ল্যান যদি না থাকে, ঠিক আছে, তাহলে আমরা রাইটলি এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবো না। আমি আপনাদেরকে কিছুক্ষণ পরেই কিভাবে প্ল্যান করতে হয়, এক্সপোর্ট ইম্পোর্ট প্ল্যান করতে হয়, একটা প্ল্যানিং মডেল নিয়ে ডিটেল আলোচনা করব, ঠিক আছে? তো ফার্স্ট আমরা গোল সেট করলাম, তারপরে আমরা প্ল্যান করলাম। প্ল্যান করার পর অ্যাজ পার দ্য প্ল্যান আমরা নেগোশিয়েট করব। এক্সপোর্টের ক্ষেত্রে আমরা কার সাথে নেগোশিয়েট করব? এক্সপোর্টের ক্ষেত্রে আমরা বায়ারের সাথে নেগোশিয়েট করব। প্ল্যান অনুযায়ী আমার হাতে প্ল্যান থাকবে, ঠিক আছে? প্ল্যান ছাড়া আমি নেগোশিয়েট করব না। তারপর ইম্পোর্টের ক্ষেত্রে আমি কি করব? আমার যে সাপ্লায়ার, ইম্পোর্ট আমরা কি করব? এখানে বলেছি আমরা একটা মেশিন ইম্পোর্ট করব। কোথায়? এটা জার্মান থেকে। সেই ক্ষেত্রে অ্যাজ পার দ্য প্ল্যান, আমার প্ল্যানে যা যা আছে সেটা আমরা প্ল্যান অনুযায়ী আমরা নেগোশিয়েট করব উইথ দ্য সাপ্লায়ার। তো আমাদের নেগোসিয়েশন হয়ে গেল। নেগোসিয়েশন কি? নেগোসিয়েশন ইজ এ বার্গেনিং প্রসেস টু রিচ ইন অ্যান এগ্রিমেন্ট, একটা এগ্রিমেন্টে পৌঁছা। তা আমরা পরে একটা নেগোসিয়েশনে যা আছে সেখানে বায়ারের কিছু কথা আছে, সাপ্লায়ারের কিছু কথা আছে, সেই কথাগুলো আমরা কন্ট্রাক্টে তুলে দিব। সেটা কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট। কন্ট্রাক্ট হওয়ার পর আমরা আমাদের এখন এক্সপোর্টের ক্ষেত্রে এক্সপোর্ট শুরু করতে হবে, ইম্পোর্টের ক্ষেত্রে ইম্পোর্ট শুরু করতে হবে। করতে গেলে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার আছে। স্টেক হোল্ডার কি? লাইক হলো আমাদের ব্যাংক আছে, হ্যাঁ, আমাদের কাস্টমস আছে, আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি আছে, আমাদের শিপিং লাইন্স আছে, আমাদের ফ্রেট ফরওয়ার্ডার্স আছে, এরকম অনেক স্টেক হোল্ডার আছে, ঠিক আছে? আমি যখন এক্সপোর্ট করছি আমার বায়ারও আমার একটা স্টেক হোল্ডার, আর যখন ইম্পোর্ট করছি সেই ক্ষেত্রে আমার সাপ্লায়ারও একটা স্টেক হোল্ডার। এই সব স্টেক হোল্ডারদের সাথে একটা ইন্টিগ্রেশন, একটা যোগাযোগ করে আমাকে এক্সপোর্ট করতে গেলে এক্সপোর্ট শুরু করতে হবে, ইম্পোর্ট করতে গেলে ইম্পোর্ট শুরু করতে। সবার সাথে আমার যোগাযোগ হয়ে গেল। এখন আমি অ্যাজ পার দ্য এক্সপোর্ট পলিসি প্রসিডিউর আমি রাইট আমরা প্রোডাক্ট বা সার্ভিস এক্সপোর্ট করে দেব। আর ইম্পোর্টের ক্ষেত্রে অ্যাজ পার দ্য ইম্পোর্ট পলিসি বা প্রসিডিউর আমরা রাইট প্রোডাক্ট যেটা প্ল্যান করেছিলাম সেটা আমরা ইম্পোর্ট করে ফেললাম। করার পর এখন এক্সপোর্ট করেছি, আমার কি দরকার? আমাকে পেমেন্ট সিকিউর করতে হবে। ইম্পোর্টের ক্ষেত্রে আমি ইম্পোর্ট করেছি, এখন পেমেন্টটা আমাকে দিতে হবে। দিস ইজ আওয়ার লিগ্যাল রেসপন্সিবিলিটি। ইম্পোর্টের ক্ষেত্রে পেমেন্ট দিতে হবে, আর এক্সপোর্টের ক্ষেত্রে পেমেন্টটা রিসিভ করতে হবে, সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে? তারপরে হলো কি, পেমেন্ট যখন আমি পেয়ে গেলাম এক্সপোর্টের ক্ষেত্রে, আর ইম্পোর্টের ক্ষেত্রে পেমেন্ট দিয়ে দিলাম, তার মানে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট হয়ে গেল। এখন ম্যানেজ দ্য রিলেশনশিপ। এই যে আমার যত স্টেক হোল্ডার আছে, এক্সপোর্টের ক্ষেত্রে আমার যে বায়ার আছে, আর ইম্পোর্টের ক্ষেত্রে আমার কি আছে? ইম্পোর্টের ক্ষেত্রে আমার সাপ্লায়ার আছে, তাদের সাথে আমার একটা রিলেশনশিপ রাখতে হবে। তো রিলেশনশিপ রাখলে সুবিধাটা কি? রিলেশনশিপের সুবিধাটা হলো যে তারা মোটিভেট হবে, ঠিক আছে? মোটিভেট হবে। এক্সপোর্টের ক্ষেত্রে বায়ারের সাথে রিলেশনশিপ রাখলে সে বায়ার নেক্সট টাইম আবার অর্ডার দিবে, এবং রিসার্চে দেখা গেছে 70% বায়ার হলো রিপিটেড বায়ার। আর ইম্পোর্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি রিলেশনশিপ রাখলে কি সুবিধা হবে? সেটা হলো যে আমার যে সাপ্লায়ার হয়তো নেক্সট টাইম আমার জন্য মালামাল ভালোভাবে রেডি করে রেখে দেবে, ভালোভাবে প্যাকেট করে রেখে দেবে, ইভেন নেক্সট টাইম আমাকে ডেফার্ড মানে বাকিতেও মালামাল দিতে পারে, ঠিক আছে? এই হলো সুবিধা। শুধু আমার বায়ার যে সাপ্লায়ার তাদের সাথে রিলেশনশিপ না, আমাকে এই প্রসেসে টোটাল এক্সপোর্ট ইম্পোর্ট প্রসেসে যত স্টেক হোল্ডার আছে সবার সাথে আমার রিলেশনশিপ রাখা উচিত। তাহলে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসটা
সুন্দর হবে। আমি এখন এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের যে কিভাবে প্ল্যানিং করতে হয়, হ্যাঁ, সেটাকে আমি সাপ্লাই চেইন প্ল্যানিং নাম দিয়েছি। হ্যাঁ, অথবা এটাকে সাপ্লাই চেইন মিক্সও বলতে পারেন। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস প্ল্যানিং কিভাবে করতে হবে এই মডেলে বলা আছে। ঠিক আছে? এখানে 9P প্লাস 3S প্লাস 3R প্লাস 3R ইকুয়ালস টু সাকসেস। ঠিক আছে? এগুলো হলো মেইন পয়েন্টস, মেইন ইন্ডিকেটর অথবা মেইন ভেরিয়েবলস, মেইন প্যারামিটার্স। ঠিক আছে? 9P, 9P-তে কি আছে? P for policy, P for product, P for price, P for procurement method, P for payment, P for place, P for packaging, P for PSI. PSI means pre-shipment inspection. Next P হলো PSI, post shipment inspection. ওকে, এটা হলো P। এটা হলো মেইন হেডিং বা মেইন পয়েন্টস, মেইন ইন্ডিকেটরস, মেইন ভেরিয়েবলস, মেইন প্যারামিটার্স। P দিয়ে হলো। এখন হলো 3S, S সাপ্লাই মার্কেট অ্যানালাইসিস। নেক্সট S হলো সাপ্লায়ার সার্ভিস। নেক্সট S হলো স্টোরিং। তো এখন 3R নিয়ে কথা বলছি। 3R, 3R হলো রাইটনেস, রেসপেক্ট অ্যান্ড রেসপন্সিভনেস। নেক্সট 3R হলো আপনার R ফর রিসাইকেল, R ফর রিউজ, R ফর রিডিউস। এই ইন্ডিকেটরগুলো হলো আপনার প্ল্যানিংয়ে আনতে হবে। কখন আনতে হবে? যেরকম বিজনেসে আপনার হাই ভ্যালু আছে, আবার লো ভ্যালু আছে। সাপোজ আমরা $1 মিলিয়ন মানে প্রায় 10 কোটি টাকার মতো ব্যবসা করছি, তখন আমরা এই যে এইরকম প্ল্যানিং মডেল দিয়ে আমরা প্ল্যান করে ব্যবসাটা করব। ঠিক আছে? আইদার ইম্পোর্ট করব অথবা এক্সপোর্ট করব। আমি আপনাদেরকে আগেই বলেছি, তো জার্মান থেকে আমরা টেক্সটাইল মেশিনটা ইম্পোর্ট করব। সেই ক্ষেত্রে আমরা দেখি এই প্ল্যানিং মডেলটা ইউজ করি। ঠিক আছে? আমরা ইম্পোর্ট করছি মানে কি, বিদেশ থেকে প্রকিউরমেন্ট করছি। ফরেন প্রকিউরমেন্ট, ইন্টারন্যাশনাল প্রকিউরমেন্ট বা ওভারসিজ প্রকিউরমেন্ট ইজ এ সেম থিং। ঠিক আছে? আমরা প্রকিউরমেন্ট করছি। এখন আমরা এই প্ল্যানিং মডেলটা কাজে লাগাবো ইম্পোর্টের সময়। ঠিক আছে? তাছাড়া আমরা যখন এক্সপোর্ট করব, এক্সপোর্টের ক্ষেত্রেও এক্সপোর্ট করছি মানে কি, বিদেশে পাঠাচ্ছি, বিদেশে সেল করছি। ঠিক আছে? বিদেশে সেল করছি। সেক্ষেত্রে আমরা এই মডেল, এই প্ল্যানিং মডেলটা কাজে লাগাতে পারবো। এই প্ল্যানিং মডেলে যে ইন্ডিকেটরগুলো আছে, এই ইন্ডিকেটরগুলো দিয়ে আমরা প্ল্যান করে আমরা বিদেশে মালামাল পাঠাবো। তো আগে আমরা দেখি ইম্পোর্টের ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল প্রকিউরমেন্ট, সেটার ক্ষেত্রে আমরা এই প্ল্যানিংটা ডিটেল আলোচনা করছি। P ফর পলিসি। আমি দেখব যে আমি টেক্সটাইল মেশিন ইম্পোর্ট করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমার কর্পোরেট পলিসি কি আছে। কর্পোরেট পলিসি মানে কোম্পানি পলিসি। আমার কোম্পানি পলিসি যদি থাকে যে এটা জার্মান থেকে আনতে হবে, আমি অ্যাজ এ প্রকিউরমেন্ট ম্যানেজার অথবা কমার্শিয়াল ম্যানেজার আমি চিন্তা করছি যে এটা চায়নাতে, এটা আপনার $8 লাখ, আর হলো জার্মানিতে $1 মিলিয়ন। তো আমি $8 লাখ আমি চায়না থেকে আনবো, সেটা আপনি পারবেন না। কারণ হলো আপনার কর্পোরেট পলিসি আপনাকে পারমিট করছে না। তো ফার্স্ট আমাকে পলিসি নিয়ে প্ল্যান করতে হবে। নেক্সট হলো আমার ন্যাশনাল পলিসি। আমার ন্যাশনাল পলিসি হলো, সাপোজ যে আমার যে ইম্পোর্ট পলিসি, দেখতে হবে আমার ইম্পোর্ট পলিসিতে কি লেখা আছে এবং লেটেস্ট পলিসি দেখতে হবে। সেই পলিসিতে যদি থাকে যে এটা আপনার বাইরে থেকে, মানে এটা বিদেশ থেকে আনা যাবে নতুন মেশিন, কিন্তু পুরোনো মেশিন, সেকেন্ড হ্যান্ড মেশিন আনা যাবে না। তা আমরা আনছি কি, আমরা আনছি নতুন মেশিন, নতুন টেক্সটাইল মেশিন নিয়ে আসছি। তো ওকে, আমার পলিসি আমাকে পারমিট করলো। এখন আমাকে দেখতে হবে ইন্টারন্যাশনাল পলিসি। ইন্টারন্যাশনাল পলিসি মানে জার্মান থেকে নিয়ে আসছি, সেই জার্মানের এক্সপোর্ট পলিসি আমাকে দেখতে হবে। পৃথিবীতে এমন অনেক ইস্যু আছে, দেখা গেল আমার দেশ পারমিট করছে, আমার কোম্পানি পারমিট করছে পলিসিতে, কিন্তু ওই দেশ থেকে এক্সপোর্ট হয় না। সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল পলিসিও দেখতে হবে। ইভেন আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে অল পলিসিও দেখতে হবে। যেরকম এখন যদি আপনি কিছু আনতে চান, হ্যাঁ, যেরকম আপনার রাশিয়া থেকে যদি কিছু আনতে চান, সেক্ষেত্রে পারবেন না, কারণ রাশিয়ার উপরে স্যাংশন আছে। আপনি যদি ইরান থেকে কিছু আনতে চান, সেক্ষেত্রে পারবেন না, স্যাংশন আছে। ইসরায়েল থেকে পারবেন না, আমাদের পলিসি সেটা কভার করে না। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু চেক ইয়োর কর্পোরেট পলিসি, ইয়োর ন্যাশনাল পলিসি, এবং যে দেশ থেকে আনতে চাচ্ছেন সেই দেশের পলিসি এবং টোটাল ওয়ার্ল্ড পলিসিও আপনাকে দেখতে হবে। আদারওয়াইজ আমি সব কিছু ঠিকঠাক করলাম, কিন্তু পলিসিতে যদি আটকে যায়, সেক্ষেত্রে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস হবেই না। ঠিক আছে? দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু চেক পলিসি ফার্স্ট, এবং পলিসি নিয়ে প্ল্যান করতে হবে। নেক্সট আপনি প্ল্যান করেন হলো প্রোডাক্ট নিয়ে। কি প্রোডাক্ট আনতে চাচ্ছেন? আমরা আনতে চাচ্ছি টেক্সটাইল মেশিন উইথ
স্পেয়ার পার্টস সেটা আমরা কোয়ান্টিফাই করলাম, ঠিক আছে? প্রোডাক্ট নিয়ে আমাদের প্ল্যান হয়ে গেল। তারপর এই প্রোডাক্টের স্পেসিফিকেশন, এটার ডিউরেবিলিটি কি, এটার কোনো স্ট্যান্ডার্ড আছে কিনা, আইএসও স্ট্যান্ডার্ড আছে কিনা, বা আমেরিকান স্ট্যান্ডার্ড আছে কিনা, বা জার্মান স্ট্যান্ডার্ড আছে কিনা, সেগুলো আমরা চেক করব, ঠিক আছে? সেই স্ট্যান্ডার্ডগুলো আমরা সেটা নিয়েও আমরা প্ল্যান করব, ঠিক আছে? এটার ডিউরেবিলিটি বললাম, এটার স্ট্যান্ডার্ড বললাম, এটা টোটাল স্পেসিফিকেশন, যেরকম টেক্সটাইল মিলের কতগুলো স্পিন্ডেল হবে, হ্যাঁ, সেখানে কি পরিমাণ কাপড় এটা আউটপুট হিসাবে বের হবে, এগুলো টোটাল স্পেসিফিকেশনগুলো আমরা এটা ডেভেলপ করলাম, মানে এটা নিয়ে প্ল্যান করলাম, স্পেসিফাই করলাম। নেক্সট হলো আমি প্রাইস নিয়ে প্ল্যান করব। প্রাইসটা কি? এখানে আমরা আমাদের প্ল্যানে আছে প্রাইস আমরা $1 মিলিয়ন এটা নিয়ে আসবো। $1 মিলিয়ন মানে হচ্ছে 10 কোটি টাকা। কোথা থেকে আনবো? সেটা হলো জার্মানি থেকে আনবো $1 মিলিয়ন, ঠিক আছে? এটা হলো আমার প্ল্যান। কিন্তু কথা হলো আপনার প্ল্যানে সবসময় একটা এ প্ল্যান এবং বি প্ল্যানে থাকতে হবে। যদি জার্মান, দিস ইজ ইউর প্ল্যান, আপনি আনতে চাচ্ছেন $1 মিলিয়ন, কিন্তু জার্মান সাপ্লায়ার যদি সেটা রাজি না হয়, সেই ক্ষেত্রে ইউ হ্যাভ টু হ্যাভ ইন ইউর হ্যান্ড, সেই ক্ষেত্রে আপনার হাতে আরও সাপোজ $20,000 রেখে দেন, এটা বি প্ল্যানে রেখে দেন। যদি সাপ্লায়ার রাজি না হয়, তো আপনি যদি এই টাকাটা না রাখেন আরও $20,000, আপনি মানে জার্মানে সাপ্লায়ার পাচ্ছেন না, আপনি ট্রাই করে যাচ্ছেন 1 মান্থ, 2 মান্থ, 3 মান্থস, এভাবে আপনি 1 ইয়ার ট্রাই করে যাচ্ছেন, বাট আপনি ইউ আর নট গেটিং দ্য সাপ্লায়ার। ইন দ্যাট কেস আপনি টেক্সটাইল মিল কিনতে পারবেন না, টেক্সটাইল মেশিন আনতে পারবেন না, এবং টেক্সটাইল মিলও তৈরি করতে পারবেন না, ঠিক আছে? আপনি যদি স্টিক থাকেন আপনার প্ল্যানে, আর যদি আপনি বি প্ল্যানে চলে যান যে হ্যাঁ $20,000 বাড়িয়ে আমি নিয়ে আসবো, তো অলওয়েজ আপনার প্ল্যানে একটা এ প্ল্যান থাকতে হবে এবং বি প্ল্যান থাকতে হবে। এইভাবে আপনি প্রাইস নিয়ে প্ল্যান করেন। নেক্সট হলো আপনি প্রকিউরমেন্ট মেথড। প্রকিউরমেন্ট মেথড কি হচ্ছে? প্রকিউরমেন্ট মেথড হচ্ছে যে আমি কিভাবে মালামাল আনবো, লোকালি কিনবো না, আমরা কিনছি হলো বিদেশ থেকে, বাইরে থেকে আমরা নিয়ে আসবো, বাইরে থেকে আমরা নিয়ে আসবো কোথায়? জার্মানি থেকে নিয়ে আসবো। ইন্টারন্যাশনাল প্রকিউরমেন্ট বা ফরেন প্রকিউরমেন্ট, ওকে ফাইন, এটা নিয়ে প্ল্যান হয়ে গেল। এখন প্রকিউরমেন্ট মেথড আছে, মেথডগুলো কি? আমরা আরএফকিউ মেথড। আরএফকিউ মেথড হলো গুডস অ্যান্ড ওয়ার্কসের ক্ষেত্রে, গুডস অ্যান্ড এবং ওয়ার্কসের ক্ষেত্রে আমাদের আইটেমটা কি? মেশিন, এটা দেখা যায় ভিজিবল আইটেম, তাহলে আমরা আরএফকিউ মেথডে আমরা যাব। আচ্ছা, এটার ভ্যালু কত? $1 মিলিয়ন। আমাদের কোম্পানি যদি পারমিট করে $1 মিলিয়ন আরএফকিউ মেথডে যদি আমরা আনতে পারি, ওকে আনবো। আর যদি আমাদের কোম্পানি পারমিট না করে, হ্যাঁ, যে $1 মিলিয়ন মানে 10 কোটি টাকা, সেই ক্ষেত্রে টেন্ডারিং মেথডে যেতে হবে, তাহলে আমাদেরকে টেন্ডারিং মেথডে যেতে হবে। টেন্ডারিং মেথড আবার দু ধরনের আছে, একটা হলো ওটিএম, একটা হলো ওটিএম, আর একটা হলো আপনার এলটিএম। ওটিএম মানে ওপেন টেন্ডারিং মেথড, আর একটা হলো এলটিএম মানে হলো লিমিটেড টেন্ডারিং মেথড। তাছাড়া আরেকটা মেথড আছে ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড। তো আমরা ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড, একটা বড় মেশিন, টেক্সটাইল মেশিন, সেটা তো জার্মানি থেকে আমরা ডাইরেক্ট প্রকিউরমেন্ট করতে পারবো না হয়তো বা, ঠিক আছে? তো সেটা বাদ। তাছাড়া আমরা টেন্ডারিং মেথডে যাচ্ছি না, হ্যাঁ, যেরকম আমাদের সাপোজ আমরা ধরে নেই আমাদের কোম্পানি আরএফকিউ মেথডে, মানে রিকোয়েস্ট ফর কোটেশন, আমরা রিকোয়েস্ট করব কাকে? রিকোয়েস্ট ফর কোটেশন, কোটেশন সিক করব সাপ্লায়ারদের কাছ থেকে, এরকম এ বি সি ডি 4টা সাপ্লায়ারের কাছে সাপোজ আমরা কোটেশন সিক করব যে ভাই তোমরা আমাকে কোটেশন দাও, সেটাকে বলে আরএফকিউ মেথড। তো এই হলো প্রকিউরমেন্ট মেথড, হ্যাঁ, এটা নিয়ে আপনাকে প্ল্যান করতে হবে। আপনি মানে ইম্পোর্ট এক্সপোর্টে নেমে যদি আপনি এই প্রকিউরমেন্ট মেথড নিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে হবে না, বুঝতে পারছেন? এটা আপনাকে প্ল্যানেই ফিক্স করতে হবে। আপনাকে ফার্স্ট এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে গেলে প্রথমে এই প্ল্যানিং মডেলটা ফিট করতে হবে, ঠিক আছে? নেক্সট হলো আমার পেমেন্ট। এখন পেমেন্ট, আমাদের মালামালের দাম আছে $1 মিলিয়ন, সাপোজ $1 মিলিয়ন আমরা রাজি করালাম সাপ্লায়ারকে। এখন পেমেন্টটা তো দিতে হবে। কিভাবে? আপনি প্ল্যান করছেন ক্যাশ টাকায়? না, ক্যাশ টাকায় বিজনেসে অ্যাকচুয়ালি লোকালিও মানে খুব একটা দেওয়া যায় না, আর বিদেশে তো দেওয়াই যাবে না। আরেকটা পেমেন্ট মেথড কি হতে পারে? টিটি হতে পারে, হ্যাঁ, টেলিগ্রাফিক ট্রান্সফার। তো টেলিগ্রাফিক ট্রান্সফারও এখানে আমরা করব না, যেহেতু নতুন সাপ্লায়ার। সেক্ষেত্রে নতুন সাপ্লায়ারের ক্ষেত্রে আপনার এটা অ্যাডভান্স টিটি হতে পারে অথবা ডেফার্ড টিটি হতে পারে। না, সেটা আমরা যাব না। সবচেয়ে বেস্ট অপশন হলো এলসি। এলসির মাধ্যমে পেমেন্টটা দেওয়া, এলসি পেমেন্ট। তো এলসি পেমেন্ট, সেখানেও আপনার প্ল্যান থাকতে হবে। এলসি কি আপনি ডেফার্ড দিবেন, মানে বাকিতে পরে দিবেন এলসির পেমেন্টটা, নাকি না সাইট পেমেন্ট দেবেন, সাইট এলসি দেবেন, সেটা নিয়েও আপনার প্ল্যান থাকতে হবে, ঠিক আছে? তো এইভাবে পেমেন্ট প্ল্যান আপনি করবেন। তারপর হলো প্লেস প্ল্যান, পি ফর প্লেস।
প্লেস নিয়ে আপনাকে প্ল্যান করতে হবে। ঠিক আছে? তো প্লেস প্ল্যান করতে গেলে সেটা হলো আমরা প্লেস প্ল্যান কোথা থেকে আমরা নিয়ে আসছি? আমরা নিয়ে আসছি হলো যে মেশিনটা জার্মান কান্ট্রি। কোথায় আসবে? বাংলাদেশ। জার্মান এটা কিভাবে আসবে? এটা কি আপনার বাই এয়ারে আসবে? না। আমরা প্ল্যান করেছি এটা বাই সিতে আসবে। বাই সিতে আসবে তার মানে কেন বাই সিতে আসবে? সেটা হলো যে বাই সিতে ভারী জিনিস, হ্যাঁ? এবং সিতে অ্যাকচুয়ালি 95% মালামাল বাই সিতেই আসে। তো ওই বাই সিতে যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের কস্ট ইফেক্টিভ হবে। তো সিতে আনতে গেলে কোন পোর্ট ইউজ করব? জার্মানির। সাপোজ আমরা জার্মানি থেকে আনছি, সেটা হলো জার্মানির হামবুর্গ সিপোর্ট। জার্মানির হামবুর্গ সিপোর্ট আমরা ইউজ করব। জার্মানির হামবুর্গ সিপোর্ট থেকে কোথায় আসবে প্লেস প্ল্যান? আমাদের চিটাগং সিপোর্টে। চিটাগং সিপোর্টে কিভাবে আসবে? বাই শিপে আসবে, বাই শিপে আসবে। এইভাবে আমাদের প্ল্যান হলো। তারপর এখানে এসে সেটা চলে যাবে কোথায়? লোকাল গাড়িতে করে আমাদের এটা চলে যাবে আমাদের স্টোরে চলে যাবে। ঠিক আছে? লোকাল গাড়িতে করে সাপোজ আমাদের ১০ টা গাড়িতে করে আমাদের টেক্সটাইল মেশিনগুলো নিয়ে আমাদের স্টোরে, সাপোজ আমাদের সাভার স্টোরে, ওখানে আমরা ফ্যাক্টরি করব, সাভার স্টোরে নিয়ে গেলাম। তো এই হলো আমাদের প্লেস প্ল্যান। এইভাবে আমাকে প্লেস নিয়ে প্ল্যান করতে হবে। তারপর হলো আমাদের প্যাকেজিং প্ল্যান। সো প্যাকেজিং প্ল্যানটা অ্যাকচুয়ালি ইজ নট দ্য বায়ার্স রেসপন্সিবিলিটি। প্যাকেজিং অ্যাকচুয়ালি সাপ্লায়ার্স রেসপন্সিবিলিটি। কিন্তু আমরা কেন প্যাকেজিং নিয়ে প্ল্যান করব? ইউ নো দ্য ইয়োর প্রোডাক্ট ইজ ইয়োর বেবি, আন্ডারস্ট্যান্ড? তো সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট আসছে বাইরে থেকে, আন্ডারস্ট্যান্ড? বাইরে থেকে আসছে। বাইরে থেকে মানে বিদেশ থেকে আসছে। তো এটা জার্মান থেকে আসছে। জার্মান থেকে আসতে প্রায় সাপোজ ৩০ দিন সময় লাগবে বাই শিপে। এই যে রাস্তায় জার্নিতে, সমুদ্র পথে এখানে আপনার ঝড় হতে পারে, জলোচ্ছ্বাস হতে পারে, সুনামি হতে পারে, কত কিছু হতে পারে। আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসছেন, সেই প্রোডাক্টটা কিভাবে প্যাকেট হবে সেটা আপনি ভালো জানেন এবং এই ধারণাটা আপনি যদি সাপ্লায়ারকে থ্রো করেন, মানে সাপ্লায়ারকে প্রোঅ্যাক্টিভলি এই প্ল্যানটা দিতে পারেন। ঠিক আছে? প্যাকেজিং প্ল্যানটা। বাট ইট ইজ সাপ্লায়ার্স রেসপন্সিবিলিটি। তবুও আপনারা প্ল্যান করবেন, হ্যাঁ? আপনারা ইম্পোর্টের সময়, প্রকিউরমেন্টের সময়, ইন্টারন্যাশনাল প্রকিউরমেন্টের সময় এই প্ল্যানটা আপনারা করবেন। প্যাকেজিং প্ল্যানটা সাপ্লায়ারকে দেবেন। তাতে আপনার প্রোডাক্টটা রাইটলি প্যাক হয়ে, হ্যাঁ, আপনার কাছে চলে আসবে। যেরকম আমরা মেশিনের কথা বলছি, মেশিনটা কিভাবে আসবে? সাধারণত পৃথিবীতে সব ভারী জিনিস কাঠের ক্রেট, হ্যাঁ? পাটাতনটা কাঠের ক্রেটের উপরে হয়। আবার কাঠের বক্স বা ফ্রেমে আটকানো থাকে। আবার পলিথিন দিয়ে এই পুরো মেশিনটা পলিথিন দিয়ে মোড়ানো থাকে। আবার পলিথিনের মাইক্রন আছে। পলিথিনের কোনো মাইক্রন হয়তো আপনার মাইক্রন মানে কোনোটা চিকন, কোনোটা মোটা। তো এই কি পলিথিন হবে? টোটাল ব্যাপারটা নিয়ে আপনাকে একটা প্ল্যান করতে হবে এবং সেই প্ল্যানিংটা আপনি সাপ্লায়ারকে দিবেন। তাছাড়া আমি বলেছি যে বিজনেসে আপনি $৫,০০০ ব্যবসা হতে পারে, আবার $১০,০০,০০০ ব্যবসা হতে পারে। $৫,০০০ মালামাল ইম্পোর্ট করে নিয়ে আসছেন অথবা $১০,০০,০০০ মালামাল ইম্পোর্ট করে নিয়ে আসছেন। $৫,০০০ মালামাল ইম্পোর্ট করতে গেলে আপনার পিএসআই মানে প্রি শিপমেন্ট ইন্সপেকশন করা দরকার নাই। কিন্তু যখনই আপনার কাছে মনে হবে যে এটা অনেক টাকার মালামাল, সাপোজ হাইপোথেটিক্যালি যেটা বলছি যে $1,০০,০০০, $১০,০০,০০০ মানে প্রায় ১০ কোটি টাকার, আমরা ধরে নিচ্ছি আমাদের এটা অনেক বড় টাকা আমাদের। সেক্ষেত্রে আমরা পিএসআই করাবো। পিএসআই মানে প্রি শিপমেন্ট ইন্সপেকশন। কাকে দিয়ে করাবো? ইন্টারন্যাশনাল বিজনেসে সবসময় আমি বলি যেটা সেটা হলো ভালো সিএনএফ এজেন্ট, ভালো ব্যাংক, ভালো আপনার ফ্রেট ফরওয়ার্ডার, ভালো শিপিং লাইনস, ভালো পিএসআই কোম্পানি। তাদেরকে দিয়ে আপনাকে ভালোদের সাথে কাজ করতে হবে। বুঝতে পারছেন? এবং ওয়ার্ল্ডের যে ফেমাস কোম্পানিগুলো আছে যে প্রি শিপমেন্ট ইন্সপেকশন কোম্পানি, যেরকম এসজিএস, সারা পৃথিবীতে এসজিএস বললে মানে চেনে সবাই। তো এসজিএস এটা হলো সুইজারল্যান্ডের কোম্পানি। বিবি মানে ব্যুরো ভেরিটাস, এটা হলো আপনার ফ্রান্সের কোম্পানি। আইটিএস, ইন্টারটেক টেস্টিং সার্ভিস, এটা হলো আপনার ইউকের কোম্পানি। আর পৃথিবীতে প্রায় ১৮০ বা ১৯০টা দেশে এদের অফিস আছে। এরা গ্লোবাল কোম্পানি, এদেরকে বায়াস করা যায় না। এদেরকে দিয়ে আপনারা প্রি শিপমেন্ট ইন্সপেকশন করাবেন। প্রি শিপমেন্ট ইন্সপেকশন হলো যে মালামালটা জাহাজে ওঠার আগে তারা করবে কি, তারা হলো থার্ড পার্টি, তারা চেক করে দেবে আমি যা অর্ডার করেছিলাম সেই মতো আমাদের মালামাল আছে কিনা, এবং তারা চেক করে একটা সার্টিফিকেট আমাকে দেবে এবং তারা আমার এজেন্ট হিসাবে, আমি ইম্পোর্টার, আমার এজেন্ট হিসাবে তারা কাজ করবে। এবং কেন কাজ করবে? তাদেরকে আমরা একটা চার্জ দেব, ঠিক আছে? তো সেই প্রি শিপমেন্ট ইন্সপেকশন হয়ে গেল।
সেই ইন্সপেকশন হয়ে গেল, এটা নিয়ে আপনি প্ল্যান করলেন কাকে দিয়ে করাবেন, কখন করাবেন, ঠিক আছে? তারপরে যেটা করতে হবে পোস্ট শিপমেন্ট ইন্সপেকশন। যেটা বলছিলাম, আগেও বলেছি যে প্যাকেজিং এর সময় যে রাস্তায় হয়তোবা আপনার আসতে ৩০ দিন সময় লাগবে। তো ৩০ দিন পরে আমাদের মালামাল আসলো। কোথায়? চিটাগং পোর্টে আসলো। রাস্তায় যদি কোনো আপনার ঝড় অথবা আপনার জলোচ্ছ্বাস অথবা অন্য কিছু হয়ে থাকে, সুনামি হয়ে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাকে এটা আবার পোস্ট শিপমেন্ট ইন্সপেকশন, মানে আমার দেশে আসার পর আমার পোর্টে এসে এখানে আবার পোস্ট শিপমেন্ট ইন্সপেকশন করাবো। তো এখানে যদি দেখি যে ঠিক আছে, ওকে, কোনো প্রবলেম নাই, এখানেও আমরা থার্ড পার্টি ইউজ করতে পারি। থার্ড পার্টি ইউজ করে আমরা পোস্ট শিপমেন্ট ইন্সপেকশনটা করাতে পারি। এবং কেন করাবো? দেখবো যে রাস্তায় কোনো প্রবলেম হয়েছিল কিনা, সেই ক্ষেত্রে আমরা পোস্ট শিপমেন্ট ইন্সপেকশন করাবো। এবং কখন করাবো? হাই ভ্যালুর ক্ষেত্রে করাবো। ঠিক আছে? তো এখানে ঠিক হয়ে গেল, পোস্ট শিপমেন্ট পোর্টে হয়ে গেল। তারপর আমরা এটা সাপোজ ১০টা গাড়িতে করে আমাদের টেক্সটাইল মেশিনগুলো নিয়ে গেলাম আমাদের ফ্যাক্টরি সাইডে। এই ফ্যাক্টরি সাইডেও আমরা গিয়ে আবার ওখানে একটা পোস্ট শিপমেন্ট ইন্সপেকশন করাবো। ঠিক আছে? কারণ রাস্তায়ও আমাদের পোর্ট থেকে আমাদের যাওয়ার পথে রাস্তায়ও আপনার কোনো ধরনের প্রবলেম হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, চুরি হতে পারে। সেটা আমরা কোথায় বুঝবো? সেটা আমরা স্টোরে গিয়ে চেকিং করব। তো সেখানে যদি কোনো প্রবলেম হয়, ঠিক আছে? বা কোনো চুরি যায় বা কোনো অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ? বা কোনো মালামাল খোয়া যায়, সেই ক্ষেত্রে আমরা স্টোরে গিয়ে আবার আরেকটা পোস্ট শিপমেন্ট ইন্সপেকশন করাবো। সেক্ষেত্রেও আমরা থার্ড পার্টিকে ইনভলভ করতে পারি। কারণ ওখানে যদি আমরা নিজেরা ইন্সপেকশন করে দেখি, সাথে, সাথে আমরা একটা থার্ড পার্টিকে নিয়ে আসবো। দেখা গেল আমি হয়তো ইন্স্যুরেন্স ক্লেম করব। কারণ এই ক্ষেত্রে তো সাপ্লায়ার মালামাল ঠিক দিয়েছিল। আমার দেশে প্রবলেম হয়েছে। সেই ক্ষেত্রে আপনি সাপ্লায়ারকে দোষ দিলে হবে না। ঠিক আছে? হয়তোবা ইন্স্যুরেন্সকে ক্লেম করতে হবে। সেক্ষেত্রে তাহলে সাথে, সাথে ইন্স্যুরেন্স কোম্পানিকে জানাতে হবে যে আমাদের মালামাল কিছু খোয়া গেছে, নষ্ট হয়েছে। সো প্লিজ কাম অ্যান্ড চেক। সেক্ষেত্রে এইভাবেও পোস্ট শিপমেন্ট ইন্সপেকশন হয়ে থাকে। তো এইভাবে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হ্যাঁ, এই পি নিয়ে আমাদের প্ল্যান হয়ে গেল। হ্যাঁ? মালামাল আমরা ইম্পোর্ট করে নিয়ে আসলাম। মানে আমাদের পি দিয়ে আপনাদেরকে কিভাবে প্ল্যান করতে হয় এবং এটা হাই ভ্যালুর ক্ষেত্রে আমি বললাম। ঠিক আছে? এখন 3S নিয়ে আলোচনা করছি। 3S মানে হলো সাপ্লাই মার্কেট অ্যানালাইসিস, সাপ্লায়ার সার্ভিস অ্যান্ড স্টোরিং। তো সাপ্লাই মার্কেট অ্যানালাইসিস, এখন আমি ইম্পোর্টের ক্ষেত্রে আলোচনাগুলো করছি, প্ল্যানিংটা আপনাদেরকে বোঝাচ্ছি। সেক্ষেত্রে যে সাপ্লাই মার্কেট কোথায়, আমার একটা জার্মান কান্ট্রিটা কেমন, সেটা আমাকে জার্মান কান্ট্রিতে যেতে হবে, নট নেসেসারিলি। সেক্ষেত্রে আমরা আজকাল ভার্চুয়ালি আমরা একটা কান্ট্রি সম্বন্ধে জানতে পারি, যেটা আপনাদেরকে বলেছিলাম যে ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক। ওখানে প্রায় ২৬০টা সভরেন কান্ট্রির অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা ওই ওয়েবসাইটে চলে যাবেন, জার্মান কান্ট্রি সম্বন্ধে তাদের জিডিপি কত, তাদের পার ক্যাপিটা কত, ঠিক আছে, তাদের এক্সপোর্ট কি, তাদের ইম্পোর্ট কি, টোটাল কান্ট্রি মানে ব্যাপারটা জেনে যাবেন। ঠিক আছে? তো সেইভাবে আমরা দেখলাম জার্মান কান্ট্রি ইজ এ গুড। এখন সাপ্লায়ারগুলো কেমন, সাপ্লায়ারের সব ইনফরমেশন হয়তো ওখানে পাবেন না, সেই ক্ষেত্রে সাপ্লায়ারের ওয়েবসাইটে যেতে পারেন। তাছাড়া সাপ্লায়ারকে আপনারা এরকম কোশ্চেন করতে পারেন। ঠিক আছে? সাপ্লায়ার এ, সাপ্লায়ার বি, সাপ্লায়ার সি, সাপ্লায়ার ডি। সাপোজ আপনি 4টা সাপ্লায়ারের সাথে যোগাযোগ করে 4টা সাপ্লায়ারের কাছ থেকে অফার নিলেন এবং সাপ্লায়ারকে অ্যানালাইসিস করা শুরু করলেন। যে কেনার ক্ষেত্রে বলছি, তারা সবাই টেক্সটাইল মেশিন সাপ্লায়ার। তো সাপ্লায়ার এ, সাপ্লায়ার বি, সাপ্লায়ার সি, সাপ্লায়ার ডি। তো এখন এই সাপ্লায়ারগুলোকে কিভাবে আপনি অ্যানালাইসিস করতে পারেন, সেটা হলো দুটো মেথড আছে। একটা হলো কোয়ালিটেটিভ মেথড, কোশ্চেন করে, আর একটা হলো কোয়ান্টিটেটিভ মেথড। ঠিক আছে? কোয়ান্টিটেটিভ মেথড, সাপোজ আপনি 10টা কোশ্চেন করলেন, হ্যাঁ, সাপ্লায়ার এ, সাপ্লায়ার বি, সাপ্লায়ার সি, সাপ্লায়ার ডি। তো সেই ক্ষেত্রে দেখা গেল সাপ্লায়ার এ সবচেয়ে ভালো মার্কস পেয়েছে, ভালো কোশ্চেনের অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, এখন কোয়ালিটেটিভ মেথডে হয়ে গেল। সাপ্লায়ার এ কে আপনি কি করেন, ফার্স্ট অপশনে রাখেন সাপ্লায়ার এ, সেকেন্ড অপশন হলো সাপ্লায়ার বি, থার্ড অপশন হলো সাপ্লায়ার সি, ফোর্থ অপশন হলো সাপ্লায়ার ডি। সাপ্লায়ার কে কোয়ালিটেটিভ ওয়েতে আমরা করলাম কোশ্চেন ফরম্যাটে, এখন তাকে স্কোরিং দিয়ে, হ্যাঁ, সাপ্লায়ারকে কোয়ান্টিটেটিভ মেথডে আমরা অ্যানালাইসিস করব। বলেছিলাম যে 10টা কোশ্চেন করলাম সাপোজ, হ্যাঁ, এবং আইটেম স্পেসিফিক কোশ্চেন। আমরা মেশিন কিনছি, মেশিন স্পেসিফিক কোশ্চেন, র মেটেরিয়াল কিনলে র মেটেরিয়াল স্পেসিফিক কোশ্চেন, আমরা যদি ফ্যাব্রিক কিনি ফ্যাব্রিক স্পেসিফিক কোশ্চেন সাপ্লায়ারকে করতে হবে। ঠিক আছে? তো এখন কোয়ান্টিটেটিভ মেথডে কি স্কোর দিলাম, ওই যে কোশ্চেনের এগেনস্টে ধরেন সাপোজ আমরা স্কোর দিলাম, দেখা গেল যে তারা স্কোরে সাপ্লায়ার এ পেয়েছে 100-এ 98, সাপ্লায়ার বি পেয়েছে 100-এ 97, সাপ্লায়ার সি পেয়েছে 100-এ
96, সাপ্লায়ার ডি পেয়েছে 100-এ 95, আর তারপরে তাদেরকে আর মানে আপনার বেঞ্চমার্ক হলো 95 পর্যন্ত আমরা নেব, তারপর অন্য সাপ্লায়ারদেরকে আমরা আর কাউন্ট করব না। সেখানেও দেখা গেল সাপ্লায়ার এ সবচেয়ে ভালো স্কোর করেছে, 100-এ 98, এবং কোশ্চেন ফরম্যাটেও সে ভালো অ্যান্সার করেছে। তো আমরা সাপ্লায়ার এ কে আমরা কি করলাম, তাকে আমরা সাপ্লায়ার এ কে আমরা হাতে রাখলাম, ঠিক আছে। তার সাথে আমরা কি করব, অ্যানালাইসিস করে দেখলাম, তার সাথে নেগোসিয়েশনে বসবো অ্যাজ পার দ্য প্ল্যান, এবং তার সাথে কন্ট্রাক্ট করব। আর সে যদি সুইচ করে যায় তাহলে সাপ্লায়ার বি কেও আমরা হাতে রাখবো। সাপ্লায়ার বি যদি সুইচ করে যায় সাপ্লায়ার সি সুইচ করে গেলে সাপ্লায়ার ডি, ঠিক আছে। এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। এখন সাপ্লায়ারের সার্ভিস নিয়ে আমাদের প্ল্যান করতে হবে। নেগোসিয়েশনের সময় আমাদের মাথায় থাকতে হবে যে আমাদের সাপ্লায়ারের কি কি সার্ভিস আমরা সিক করছি। সাপোজ আমরা মেশিন কিনছি, সেই ক্ষেত্রে মেশিনের ওয়ারেন্টি, গ্যারান্টি এবং কম্প্রিহেন্সিভ ওয়ারেন্টি। তারা শুধু মুখে মুখে ওয়ারেন্টির কথা বললে হবে না, রিয়েলি যাতে তারা ওয়ারেন্টিটা আমাদেরকে দেয় বা গ্যারান্টিটা আমাদেরকে দেয়, ঠিক আছে। এবং সাপ্লায়ার এখানে যে মেশিন, সেই মেশিনগুলোকে আমাদেরকে ইনস্টল করে দিয়ে যাবে কিনা, ঠিক আছে। ইনস্টল মানে লাগিয়ে দিয়ে যাবে কিনা। তারপর কমিশন মানে আপনার চালু হলো কিনা, চালু করে দিয়ে যাবে কিনা, ঠিক আছে। রিপেয়ার করবে কিনা, কখনো যদি কোনো প্রবলেম হয় তাহলে রিপেয়ার করে দেবে কিনা, ঠিক আছে। তারপর রিপ্লেসমেন্ট পার্টস দেবে কিনা, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা সাপ্লায়ারদের সাথে কোশ্চেন করি। এবং সাপ্লায়ারের যে টিমটা আছে, যে ইঞ্জিনিয়ারিং টিমটা, তারা যখন ইনস্টলেশনে আসবে, কমিশনিং করে দেবে, সেই ক্ষেত্রে তারা কজন আসবে, তারা কোথায় থাকবে, আমাদের কি ফ্যাক্টরি সাইডে থাকবে, ফ্যাক্টরি রেস্ট হাউসে থাকবে নাকি না আমাদের 5 স্টার হোটেলে থাকবে, এটাও নিয়ে আপনি আগে থেকেই প্ল্যান করে রাখেন। কারণ পরে তো হিচিং হয়ে যায়, বুঝতে পারছেন। আপনি যদি এটা প্ল্যান না করেন এবং সেই ব্যাপারটা যদি কন্ট্রাক্টে তুলে না ধরতে পারেন, তাহলে পরবর্তী পর্যায়ে আপনার প্রবলেম হবে, ঠিক আছে। যে এই ব্যাপারগুলো যত স্পেসিফাই করতে পারবেন, যে সাপ্লায়ারের সার্ভিস কি কি সার্ভিস আপনি সিক করছেন, ততই হবে কি সাপ্লায়ারের সাথে আপনার হিচিংটা কম হবে। নেক্সট হলো যে স্টোরি। আমাদের যে মালামাল, আমাদের যে মেশিনটা নিয়ে আসছি, সেটা এনে কোথায় রাখবো, সেটার জন্য আমাদেরকে একটা ঘর লাগবে, একটা স্টোর লাগবে, ঠিক আছে। আমি যদি রাইটলি জার্মান থেকে মেশিনটা এনে আমার যদি স্টোরে রাইটলি ঢোকাতে না পারি, তাহলে বাইরে থাকলে কি হবে, আমাদের মেশিন নষ্ট হয়ে যাবে। তো এই স্টোর প্ল্যানটাও আমাকে আগে থেকে স্টোর বানিয়ে রাখতে হবে, ঠিক আছে। এই প্ল্যানও আমাকে করতে হবে। এখন আমি কথা বলবো হলো 3R নিয়ে। 3R হলো আপনার রাইটনেস, রেসপেক্ট অ্যান্ড রেসপন্সিভনেস। রাইটনেস, আপনার ইন্টারন্যাশনাল বিজনেস, ইন্টারন্যাশনাল ট্রেড, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস, ঠিক আছে। সব কিছুতে আপনাকে কি করতে হবে, বিজনেসে লোকাল হোক ইন্টারন্যাশনাল হোক, আপনাকে রাইটলি কাজ করতে হবে, রাইট পলিসি মেনে চলতে হবে, ছোট হোক বড় হোক, আপনাকে রাইট পলিসি, রাইট প্রসিডিউর মেনে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে। রাইটলি পেমেন্ট আপনাকে দিতে হবে ইম্পোর্টের সময়, রাইটলি আপনাকে পেমেন্ট সিকিউর করতে হবে থ্রু ব্যাংকিং চ্যানেল, ঠিক আছে। আপনার ইথিক্যাল ওয়েতে কাজ করতে হবে, ঠিক আছে। ইথিক্যাল ওয়েতে পলিসি প্রসিডিউর মেনে কাজ করতে হবে। তো আমাদের ব্যবসা ছোট হোক বড় হোক, আমরা সবাই রাইটলি কাজ করব, এটা শুধু আমাদের মাথায় থাকলে হবে না, এটা আমাকে প্ল্যান করে দেখাতে হবে। এবং রেসপেক্ট, বায়ার হিসাবে সাপ্লায়ারকে রেসপেক্ট করতে হবে, সাপ্লায়ার হিসাবে বায়ারকে রেসপেক্ট করতে হবে। একে অপরকে যদি রেসপেক্ট করি, রেসপেক্ট ব্রিংস রেসপেক্ট। আমি যদি একে অপরকে রেসপেক্ট করি, তাহলে হবে কি, এটা প্ল্যানে থাকতে হবে, ঠিক আছে। আমি যখন ইম্পোর্ট করবো, এক্সপোর্টারকে রেসপেক্ট করবো, এক্সপোর্টারও ইম্পোর্টারকে রেসপেক্ট করবে। এবং এই রেসপেক্টের ভূমিকা থেকেই আপনার কি হবে, মোটিভেশন ক্রিয়েট হবে। মোটিভেশন, বায়ারের মোটিভেশন ক্রিয়েট হবে, সেলারের মোটিভেশন ক্রিয়েট হবে। বায়ার বলতে যেটা বোঝাচ্ছি যে ইম্পোর্টারের মোটিভেশন ক্রিয়েট হবে, সেলার বলতে বোঝাচ্ছি হলো এক্সপোর্টারের মোটিভেশন ক্রিয়েট হবে। এবং মোটিভেশন ক্রিয়েট হলেই কিন্তু একটা ডিল তৈরি হয়, ঠিক আছে, ডিল তৈরি হয়, ঠিক আছে। তারপরে আপনার এই রেসপন্সিভনেস, ইম্পোর্টার হিসাবে এক্সপোর্টারকে রেসপন্স করতে হবে, এবং এক্সপোর্টার হিসাবে ইম্পোর্টারকে রেসপন্স করতে হবে। এবং এই রেসপন্সিভনেসের মাধ্যমেও কিন্তু একটা মোটিভেশন ক্রিয়েট হয়, মোটিভেশন ক্রিয়েট হয়, অ্যাট্রাকশন ক্রিয়েট হয়। আইদার পার্টি, দুই পক্ষের মধ্যে একটা অ্যাট্রাকশন ক্রিয়েট হয়, এবং সেটা থেকেই বিজনেস হয়, ঠিক আছে। তো এই 3R যদি আপনারা মেনে চলেন, ঠিক আছে, হ্যাঁ, তাহলে আপনাদের সাকসেস আসবে। নেক্সট 3R হলো আপনার রিসাইকেল, রিউজ অ্যান্ড রিডিউস। 3R হলো ইকো ফ্রেন্ডলি কনসেপ্ট অথবা গ্রিন কনসেপ্ট। আমরা দেখব যে সাপ্লায়ার তার যে ফ্যাক্টরি, সাপোজ তার ফ্যাক্টরিতে তার যে আপনার যে ওয়েস্ট, দুই ধরনের ওয়েস্ট আছে, একটা হলো সলিড ওয়েস্ট আর একটা হলো আপনার লিকুইড ওয়েস্ট।
তো লিকুইড ওয়েস্ট ধরি, সেখানে যে পয়জন বেরোচ্ছে সেই পয়জন ইটিপি, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, ইটিপি, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। তো ইটিপির মাধ্যমে পয়জনকে আলাদা করে দিচ্ছে এবং সেখান থেকে পানি বের করে নিয়ে আসছে, সেটা ফ্যাক্টরির কাজে ইউজ করছে। দিস ইজ গুড থিং, দিস ইজ গুড থিং। এবং অনেক আমাদের দেশে আছে আরএমজি ফ্যাক্টরিগুলোতে, সেখানে এরকম ইটিপি সিস্টেম আছে যে পানি বের হয় সেটা রিউজ কি, সেখানে আবার এটা খাওয়ার কাজেও ব্যবহার করা যায়। ঠিক আছে, ইজ এ গুড থিং। এটা হলো যে রিসাইকেল করে রিউজ করলো পানিকে, ওয়েস্টকে রিসাইকেল করে আপনার সেখানে পানি রিউজ করলো। আর রিডিউস কি, সাপোজ সাপ্লায়ার সেখানে জেনারেটর, এখন দেখা যায় ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলোতে জেনারেটর, স্ট্যান্ড বাই জেনারেটর আছে। জেনারেটর এটা ইট কুড বি দ্য গ্যাস ড্রিভেন, ইট কুড বি দ্য ডিজেল ড্রিভেন। এখন ডিজেল ড্রিভেন জেনারেটরের ক্ষেত্রে কি হয়, আপনারা দেখবেন যে কখনো যদি ডিজেল ড্রিভেন জেনারেটরের কাছে যান, ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া বেরোচ্ছে মানে হচ্ছে কি আপনার কার্বন, কার্বন ইমিশন হচ্ছে। ঠিক আছে, কার্বন ইমিশন হচ্ছে এবং সাউন্ড হচ্ছে, সাউন্ড বেরোচ্ছে বেশি, সাউন্ড পলিউশন হচ্ছে। ঠিক আছে, দিস ইজ নট এ গুড থিং। আর যদি এটা গ্যাস ড্রিভেন হতো, সেখানে আপনার ধোঁয়া কম বেরোতো, পরিবেশের ক্ষতি করতো না, আর হলো সাউন্ড পলিউশন কম হতো। ঠিক আছে, সাউন্ড পলিউশন কম হতো। ঠিক আছে, তো রিডিউস হচ্ছে। তো এইভাবে পলিউশনকে আপনার রিডিউস করছে। এইভাবে যদি আপনি প্ল্যান করেন 9P প্লাস 3S, 3R, 3R, যে মেইন ইন্ডিকেটরগুলো বললাম, এই ইন্ডিকেটরগুলো দিয়ে যদি আপনারা প্ল্যান করেন এবং হাই ভ্যালুর ক্ষেত্রে, সো আপনাদের এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে সাকসেস আসবে। আমি এতক্ষণ যে আলোচনা করলাম সেটা হলো আপনার কি, এটা আলোচনাটা করলাম হলো যে আমরা বিদেশ থেকে একটা মেশিন ইম্পোর্ট করতে গেলে কিভাবে প্ল্যান করে নিয়ে আসতে হবে। এখন যদি টি শার্ট এক্সপোর্ট করেন, আপনি ঠিক এই মডেলটা কাজে লাগিয়ে এক্সপোর্ট করতে পারেন। ঠিক আছে, ওই এক্সপোর্টের ক্ষেত্রে এই প্ল্যানটা কাজে লাগাতে পারেন। এখন যেই জিনিসটা আমি আলোচনা করব সেটা হলো আমরা যে মালামালটা নিয়ে আসছি, মানে কি আমরা প্ল্যান করেছিলাম, আমরা একটা টেক্সটাইল মেশিন আমরা ইম্পোর্ট করব। ঠিক আছে, ইম্পোর্ট করব মানে এটা ইন্টারন্যাশনালি প্রকিউর করব বা ফরেন প্রকিউরমেন্ট। কোথা থেকে করব? জার্মানি থেকে। তো এখন এই প্রকিউরমেন্টের যে ফ্লো চার্টটা সেটা আমরা একটু দেখি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন সেটা হলো যে আমরা বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ, এটা হলো আমরা বায়ার, পারচেজার, ইম্পোর্টার। আর এদিকে হলো জার্মানি, এটা হলো সাপ্লায়ার, সেলার বা এক্সপোর্টার। এখানে প্রথমে আমাদের ইনফরমেশন ফ্লো হচ্ছে, বায়ার এবং সাপ্লায়ারের সাথে ইনফরমেশন ফ্লো হচ্ছে, তারপরে কন্ট্রাক্ট হবে। কন্ট্রাক্টের পরে পেমেন্টটা, আমি যেহেতু বায়ার সেই ক্ষেত্রে পেমেন্টটা আমাকে পাঠাতে হবে, পেমেন্টটা সাপ্লায়ারকে পাঠাতে হবে, তা নাহলে সে মালামাল দেবে না। তার পেমেন্ট পাওয়ার পর সে কি করবে, আইটেমটা আমাদের মেশিনটা এখানে পাঠাবে। এটা গেল তিনটা ফ্লো। আপনারা যদি নেটে সার্চ দেন দেখবেন যে অ্যাকচুয়ালি বিজনেসে, ইন্টারন্যাশনাল বিজনেস, লোকাল বিজনেস বা সাপ্লাই চেইনে তিনটা ফ্লো। ঠিক আছে, কিন্তু আর একটা এক্সটেন্ডেড ফ্লো আছে, সেটা হলো কমার্শিয়াল ডকুমেন্টস ফ্লো। সেটা কি, সেটা হলো যে সাপ্লায়ারের ব্যাংক থেকে যে ডকুমেন্টস, এই ডকুমেন্টসের ফ্লো একটা হয় ব্যাংক টু ব্যাংক। আমরা যখন ইম্পোর্ট করি, সাপ্লায়াররা কি করে, আপনার ডকুমেন্টস তৈরি করে। কি ডকুমেন্টস? এটাকে বলে শিপিং ডকুমেন্টস। সেই শিপিং ডকুমেন্টস তারা কিভাবে ব্যাংক টু ব্যাংক পাঠায়, এইভাবে তারা তাদের ব্যাংক থেকে, সাপ্লায়ারের ব্যাংক থেকে, সেটা বায়ারের ব্যাংকে চলে আসে। বায়ারের ব্যাংকে আসার পর বায়ার করে কি, সেটা তার পোর্টে এটা নিয়ে যায়, তার পোর্টে নিয়ে যায়। ঠিক আছে, তার পোর্টে পরে এই ব্যাংকটা সিএনএফ এজেন্টের কাছে দিয়ে দেয়, সিএনএফ এজেন্ট এই পোর্টে এটা সাবমিট করে। ঠিক আছে, আচ্ছা, এখন হলো ফ্লোচার্টটা, এই তিনটা ফ্লো হলো। এখন সাপ্লায়ার কি করবে, সাপ্লায়ার মালামাল রেডি করবে, সাপ্লায়ার মালামাল রেডি করবে। এখানে কি, সাপ্লায়ার মেশিনটা রেডি করলো, টেক্সটাইল মেশিনটা নিয়ে সে করলো কি, জার্মান পোর্টে গেল। তার আগে সে শিপিং ডকুমেন্টস তৈরি করে ফেলবে, পোর্টে গেল, পোর্টে গিয়ে এখানে কাস্টমস করবে, কাস্টমসকে দেখাবে যে, কাস্টমস চেক করবে। পৃথিবীর সব দেশেই কাস্টমস আছে। কি কাস্টমস? ল্যান্ড কাস্টমস, সি কাস্টমস এবং এয়ার কাস্টমস আছে। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের সিতে মালামাল আসছে, সেই ক্ষেত্রে এই সি কাস্টমসে, এটা জার্মান সি কাস্টমসে এই মালামালগুলো টেক্সটাইল মেশিনটা চেক করবে। চেক করার পর যদি মালামাল ওকে থাকে, অ্যাজ পার দ্য ডকুমেন্টস, শিপিং ডকুমেন্টস অনুযায়ী যদি মালামাল ওকে থাকে, তারপর কাস্টমস বলবে যে ওকে, তুমি এখন জাহাজে মালামাল উঠিয়ে দাও। তখন এই যে সাপ্লায়ার বা এক্সপোর্টার মালামাল জাহাজে উঠিয়ে দেবে, মালামাল চলে আসবে বাংলাদেশে।
আর এখান থেকে কাস্টমসে সে দেখিয়ে মালামাল এবং ডকুমেন্টস দেখিয়ে ডকুমেন্টসটা জমা দেবে কোথায়? এই ডকুমেন্টসটা সাপ্লায়ার জমা দেবে হলো সাপ্লায়ারের ব্যাংকে। যে ব্যাংকে জমা দেবে সেই ব্যাংকটাকে বলা হয় নেগোশিয়েটিং ব্যাংক। সেই ব্যাংকটাকে বলা হয় নেগোশিয়েটিং ব্যাংক। আচ্ছা, আর প্রসেসটাকে বলা হয় নেগোসিয়েশন অফ দ্য শিপিং ডকুমেন্টস। তো শিপিং ডকুমেন্ট যখন জমা দেওয়া হলো, এই শিপিং ডকুমেন্টস ব্যাংক টু ব্যাংক চলে আসবে, হ্যাঁ, বায়ারের ব্যাংক সেটা সিএনএফ এজেন্টকে দিবে, সিএনএফ এজেন্ট সেটা নিয়ে কাস্টমসে যাবে। কোন কাস্টমস? বাংলাদেশ কাস্টমসে যাওয়ার পর এখানে কাস্টমসকে দেখাবে ডকুমেন্টস, প্লাস হলো এখানে মালামালও দেখাবে। এই মালামালগুলো এখানে আসবে, কি টেক্সটাইল মেশিন আসবে, দেখাবে। দেখানোর পর যদি কাস্টমস হ্যাপি হয় ডকুমেন্টস এবং মালামাল দেখে, তখন কাস্টমস এখানে একটা ডিউটি নিয়ে মালামালগুলো ছেড়ে দেবে। তারপর ইম্পোর্টার করবে কি, ইম্পোর্টার মানে আমরা বিদেশ থেকে মালামাল কিনে নিয়ে এসেছি, তারপর আমরা এটা আমাদের স্টোরে নিয়ে চলে যাব। এই হলো আমাদের ইন্টারন্যাশনাল প্রকিউরমেন্ট অথবা ইম্পোর্ট প্রসিডিওর বা ফ্লোচার্টটা দেখালাম, ঠিক আছে। এখন আমি দেখাবো হলো কিভাবে বাংলাদেশ থেকে, আমি আগেই বলেছি আমি ইম্পোর্টের ক্ষেত্রে বলবো হলো টেক্সটাইল মেশিন, আর হলো এক্সপোর্টের ক্ষেত্রে বলবো টি শার্ট। তো এই ক্ষেত্রে আমি টি শার্টটা কিভাবে এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশ থেকে সেটা দেখাচ্ছি। এখানেও আমাদের 1 মিলিয়ন পিসেস টি শার্ট, এটার ভ্যালু হলো $1 মিলিয়ন। এটা কোথায় যাবে? জার্মানিতে, ঠিক আছে। সেটার ফ্লোচার্টটা দেখাচ্ছি। এখানে হলো আমরা সাপ্লায়ার, আমরা সেলার বা এক্সপোর্টার। আমাদের একটা ব্যাংক আছে, সাপোজ এবি ব্যাংক বাংলাদেশ, সেখান থেকে এটা যাবে জার্মানিতে। এটা হলো আপনার বায়ার বা জার্মান বায়ার, পারচেজার, কনসাইনি একই কথা। এখানে জার্মান ব্যাংক আছে। ঠিক ইম্পোর্টের মতো আমাদের 3টা ফ্লো হলো ইনফরমেশন, পেমেন্ট ফ্লো এবং আইটেম ফ্লো। ইনফরমেশন ফ্লো বোথ সাইড। পেমেন্টটা আমরা রিসিভ করব, কার কাছ থেকে? সাপ্লায়ারের কাছ থেকে। আর আইটেমটা আমরা দেব, কারণ আমরা যখন সেল করি তখন ফ্লোটা হয় কি, আমরা যখন সেল করি তখন আমরা আইটেমটা পাঠিয়ে দিই, আর আমরা যখন কিনি তখন আইটেমটা আমাদের কাছে আসে। আর এই ক্ষেত্রে পেমেন্টটা আমরা কি করব? পেমেন্টটা আমরা রিসিভ করব। তো নেক্সট যে আরেকটা ফ্লো আছে, এই ডকুমেন্টস তৈরি করার দায়িত্ব হলো সেলারের। সারা পৃথিবীতে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে আপনার যে ডকুমেন্টস সেটাকে বলে শিপিং ডকুমেন্টস। সেই শিপিং ডকুমেন্টস কি সেগুলা পরের মডিউলে আলোচনা আছে, ঠিক আছে। তো সেই শিপিং ডকুমেন্টসগুলো কে তৈরি করবে? শিপিং ডকুমেন্টসগুলো তৈরি করবে হলো আপনার সেলার। তো সেলার তৈরি করে সেটা নিয়ে যাবে হলো আমাদের কাস্টমসে নিয়ে গিয়ে দেখাবে, এবং অ্যাজ ওয়েল এস আমাদের টি শার্টগুলো দেখাবে। আর দেখিয়ে যদি এখানে কাস্টমস হ্যাপি হয়, এখানে আমাদের প্ল্যান আছে আমাদের টি শার্টগুলো বাই শিপে যাবে। তো কাস্টম যদি হ্যাপি হয় মালামাল দেখে, তখন কাস্টমার আমাদেরকে পারমিশন দেবে যে ওকে মালামাল তুলে দাও শিপে। তো শিপে করে মালামাল চলে যাবে জার্মান সি পোর্টে চলে যাবে। পোর্টে যাওয়ার পর এখানে কাস্টমস হবে, আর ডকুমেন্টসগুলো আমরা এই ব্যাংক টু ব্যাংক পাঠিয়ে দেব। এই ডকুমেন্টসটা বায়ার তার ব্যাংক থেকে রিসিভ করে জার্মান কাস্টমসকে শো করবে। জার্মান কাস্টমস এই ডকুমেন্টস দেখবে, প্লাস যে মালামালটা বাংলাদেশ থেকে আসলো সেটা দেখবে। দেখে যদি হ্যাপি হয় তখন মালামাল ছেড়ে দেবে। তখন ওই জার্মান বায়ার মালামাল নিয়ে তার ঘরে, তার স্টোরে চলে যাবে। তা আশা করি আপনারা ইম্পোর্টের যে ফ্লোচার্টটা, ইন্টারন্যাশনাল প্রকিউরমেন্টের ফ্লোচার্টটা এবং ইন্টারন্যাশনাল মার্কেটিং বা এক্সপোর্টের ফ্লোচার্টটা বুঝতে পেরেছেন। হাউ ক্যান ইউ বি এক্সপোর্টার অ্যান্ড ইম্পোর্টার? সেই ক্ষেত্রে এক্সপোর্টার এবং ইম্পোর্টার হওয়ার জন্য আপনার কি করতে হবে? সেটা হলো ইউ হ্যাভ টু হ্যাভ সাম লাইসেন্স, ঠিক আছে। রিয়েল লাইফে এক্সপোর্ট ইম্পোর্ট করতে গেলে আপনার কিছু বিজনেস লাইসেন্স লাগবে, যেরকম ট্রেড লাইসেন্স লাগবে। এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট লাইসেন্স, ইআরসি লাগবে। ইম্পোর্ট করার জন্য ইম্পোর্ট লাইসেন্স লাগবে, ঠিক আছে। ব্যাট লাগবে, টিন লাগবে। এগুলো হলো বেসিক আপনার কিছু লাইসেন্স, ঠিক আছে। আর কিছু নেসেসারি পারমিশন, সাপোজ আপনি মোবাইল ফোন ইম্পোর্ট করবেন, সেই ক্ষেত্রে বিটিআরসির পারমিশন। কোনো গ্যাসিয়াস আইটেম ইম্পোর্ট করবেন, সেই ক্ষেত্রে বিস্ফোরক অধিদপ্তর, ঠিক আছে। আপনার হয়তো আপনি ইম্পোর্ট করবেন, আপনার বয়লার ইম্পোর্ট করবেন, সেটা বয়লার যে অধিদপ্তর আছে সেখান থেকে পারমিশন নিতে হবে। এইভাবে আইটেম স্পেসিফিক কিছু রেস্ট্রিক্টেড আইটেমের সেটা পলিসিতে বলা আছে, সেই ক্ষেত্রে আপনার এক্সপোর্ট বা ইম্পোর্ট করার সময় এই ধরনের পারমিশনগুলো নিয়ে আপনাকে এক্সপোর্ট ইম্পোর্ট করা যায়, ঠিক আছে। তাছাড়া আপনাকে একটা স্ট্রাকচার্ড ফর্মে ব্যবসা করতে হবে। স্ট্রাকচার্ড ফর্ম মানে হলো যে আপনাকে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কোম্পানি।
সে কোম্পানি হতে পারে আপনার সোল ট্রেডারশিপ কোম্পানি হতে পারে, মানে আপনার নিজস্ব একক মালিকাধীন, আপনার পার্টনারশিপ দুজন মিলে করতে পারেন, ঠিক আছে? অথবা আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে পারে, অথবা পাবলিক লিমিটেড কোম্পানি হতে পারে। ইভেন ফরেন কোম্পানিজগুলো বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারে, ঠিক আছে? ফরেন কোম্পানিজগুলো আপনার বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারে। তবে আপনার কোম্পানি থাকতে হবে, স্ট্রাকচার্ড ওয়েতে আপনাকে ব্যবসা করতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কোম্পানি, ঠিক? ইন্ডিভিজুয়ালি লাইসেন্স ছাড়া, মানে ট্রেড লাইসেন্স ছাড়া বা আপনার এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স ছাড়া, কোম্পানি ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না, ঠিক আছে? স্ট্রাকচার্ড ওয়েতে আপনাকে ব্যবসা করতে হবে। তাছাড়া এক্সপোর্ট ইম্পোর্টে নিজেকে ফিট করার জন্য, আপনাকে নিজেকে রেডি করার জন্য আরও যেসব কাজ করতে হবে আমি আগেই বলেছি, সেটা হলো আপনাকে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য রাইট এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস প্ল্যানিং। সেটা প্ল্যানিং মডেল আমি দিয়েছি অলরেডি, ওইভাবে আপনারা প্ল্যান করবেন। অ্যান্ড আপনার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, তার মানে আপনার একটা অফিস থাকতে হবে, ঠিক আছে? আপনি ঘরে বসে করতে পারেন, কিন্তু বাট আপনি ছোট আকারে করতে গেলে, ঘরে বসে করতে গেলেও হ্যাঁ, এটা একটা আপনার একটা একটা অফিস থাকতে হবে, ঠিক আছে? আপনার সফটওয়্যার থাকতে হবে, টেকনোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে। আপনার এই কাজগুলো যারা বোঝে, আপনি একা তো করতে পারবেন না, আপনার হয়তো কিছু লোক লাগবে যারা বোঝে, রাইট হিউম্যান রিসোর্সেস রাখতে হবে। এবং ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ফান্ড, ছোট হোক বড় হোক সেই অনুযায়ী আপনার কিছু টাকা লাগবে, ফান্ড লাগবে। ইউ নো দ্য মানি ইজ দ্য ব্লাড অফ বিজনেস। ফান্ড থাকতে হবে, ফান্ড ছাড়া ব্যবসা হবে না। আবার ফান্ড হলো অন্যান্য নলেজগুলো নাই, তাহলে হবে না। আপনাকে নেসেসারি নলেজ, স্কিল, এবিলিটি সেগুলো থাকতে হবে। আপনাকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পলিসিগুলো কমপ্লায়েন্স করতে হবে, সেই পলিসি মোতাবেক বিজনেস করতে হবে, তাহলেই আপনি ব্যবসা করতে পারবেন। এবং তাছাড়া এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে গেলে গভর্নমেন্ট সাপোর্টও দরকার। গভর্নমেন্ট এক্সপোর্টের ক্ষেত্রে অনেক ইনসেন্টিভ দিয়ে থাকে, ঠিক আছে? তো এই সাপোর্টগুলো যদি থাকে তাহলে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, তাছাড়া যেটা বলছিলাম যে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে গেলে আপনাকে পলিসি মেনে কাজ করতে হবে। এক্সপোর্ট পলিসি কোথায় পাবেন? সেটা হলো মিনিস্ট্রি অফ কমার্সের ওয়েবসাইটে আছে, সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন, অথবা হার্ড কপি কিনে নিতে পারেন। কোথায় পাবেন? সেটা হলো এনবিআর আছে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, অথবা আপনার ঢাকা কাস্টম হাউস, চিটাগং কাস্টম হাউস, বেনাপোল, বিভিন্ন জায়গায় এই এক্সপোর্ট পলিসি পাওয়া যায়, ইম্পোর্ট পলিসি পাওয়া যায়। এগুলো ৩ বছরের হয়ে থাকে। তাছাড়া মিনিস্ট্রি অফ কমার্সের ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। সেটা হয়তো লেটেস্ট পলিসিটা আপনারা অনেক সময় দেখা যায় পাবেন না, পুরোনো পলিসিটাই আপনারা একটু মানে স্টাডি করবেন। আর লেটেস্ট পলিসি অনুযায়ী যদি ব্যবসা করতে হয় সেক্ষেত্রে হার্ড কপি আপনারা কালেক্ট করে নেবেন। কালেক্ট করে এবং সেই পলিসি মোতাবেক আপনাকে এক্সপোর্ট ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে? পলিসি আপনাকে জানতে হবে। সবাইকে সেজন্য আমি বলি এক্সপোর্ট ইম্পোর্ট করতে গেলে এক্সপোর্ট ইম্পোর্ট পলিসি, তাছাড়া আরও যেসব পলিসি আছে, হ্যাঁ, এটার সাথে রিলেটেড, যেরকম কাস্টমস অ্যাক্ট 1969, অথবা ফিরা, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, হ্যাঁ, সেটা হলো 1947। মানে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে রিলেটেড যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলো আপনারা হ্যাঁ অবশ্যই স্টাডি করবেন। তাতে হবে কি আপনার এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে সুবিধা হবে। তাছাড়া আগে বলেছি যে এক্সপোর্ট ইম্পোর্ট করতে গেলে কিছু লাইসেন্স লাগে। লাইসেন্সগুলো কোথায় পাবেন? ট্রেড লাইসেন্স সিটি কর্পোরেশনগুলোতে পাবেন, ঠিক আছে? পৌরসভাগুলোতে পাবেন। হ্যাঁ, টিন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এনবিআর থেকে পাবেন, ভ্যাট ভ্যালুয়েটেড ট্যাক্স এনবিআর থেকে পাবেন, তারপর ইআরসি এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট সিসিআই থেকে পাবেন। সেখানে সার্টেন ফিস দিতে হবে, ঠিক আছে? আমাদের পরের মডিউলগুলোতে আলোচনা আছে কিভাবে লাইসেন্স পাবেন, কিভাবে লাইসেন্সগুলো নিতে হবে। আইআরসি ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেটাও সিসিআই, চিফ কন্ট্রোলার অফ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট। পরবর্তী মডিউলগুলোতে এইসব ব্যাপারে আরও ডিটেল আলোচনা আছে, ঠিক আছে? সেইভাবে আপনারা এই লাইসেন্সগুলো করে নেবেন এবং এই লাইসেন্স নিয়ে আপনাকে ব্যবসা শুরু করতে হবে। আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। এবং মডিউল 1-এ যেসব আলোচনাগুলো হয়েছে এই ব্যাপারে যদি কোনো কনফিউশন থেকে থাকে, সো প্লিজ কিপ ইন টাচ উইথ আস এবং আমাদের ফিডব্যাক লুপে আমাদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? কোনো কনফিউশন থাকলে আমরা সেগুলো ক্লিয়ার করে দেব। থ্যাংক ইউ।